হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা অনেক অনুরোধ করে সাক্ষ্য স্যারকে, সে শুনতে রাজি নয়। আপনার ডেডলাইন ছিল 7টা, আপনি কেন দেরি করলেন বলুন তো? আমিও আপনার কাছে হাত জোড় করছি, যে সময়ের মূল্য দিতে পারবে না তার এখানে কাজের কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে চলে যান, আপনাকে এখানে আমি একদমই কাজে রাখবো না। স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন না। আমার তো এই শহরে কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ আমার পরিচিত নয়। সেগুলো আপনার আগে ভাবা উচিত ছিল। আপনি কেন ভাবেননি বলুন তো? আর এখন যখন ভেবেছেন, তখন আপনি ওই যে চারু বলে মেয়েটি, যার বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছেন, সে তো এখন আপনার বন্ধু হয়ে গেছে। আর তো কোনো কিছুই বাকি রইল না। তার বাড়িতে আপনাকে নিশ্চয়ই আশ্রয় দেবে, আপনি সেখানে গিয়েই থাকতে পারবেন। আর কোনো থাকার জায়গার অভাব আপনার হবে না, সেটা আমি বুঝে গেছি। তাই আপনাকে 5 মিনিট সময় দিলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসতে যেহেতু দেরি করেছেন, যেতেও যেন দেরি না হয়। এখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে যেতেই হবে। এই বলে চিৎকার দিয়ে ওঠে। সেই চিল্লানি শুনেই নন্দা এমনকি বিক্রম চলে আসে, বলে স্যার একটা সুযোগ দিন না। বাহ, খুব ভালো তো। দীপা, আপনি টিম তৈরি করে ফেলেছেন। আপনাকে কিছু বললে ওদের গায়ে গিয়ে লাগছে, আর ওদেরকে কিছু বললে আপনার গায়ে লাগে। আপনাদের জুটিটা ভালোই বনেছে। তবে দীপাকে আমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি, এই কাজেও থাকতে পারবে না। আর আপনাদেরও যদি মনে হয় যে আপনারা থাকবেন না, তাহলে এখান থেকে চলে যেতে পারেন। স্যার, চাকরিটা আমাদের খুব প্রয়োজন, তাই আর কি। তাহলে যান, কাজে লেগে পড়ুন। এখানে দাঁড়িয়ে ও দীপার চোখের জল মোছানোর কোনো প্রয়োজন নেই। আজকে প্রথমবার বিগ বংয়ে আমি কোনো রেসিপি অ্যাপ্লাই করার জন্য বলেছি, সেই রেসিপিটা দীপা তৈরি করতে পারেনি। রসগোল্লা আমি সবাইকে খাওয়াতে চেয়ে আজকে মুখ খাওয়া হলাম। কী করে বা আমি সবার কাছে ক্ষমা চাইবো? একবারও ভেবে দেখেছেন সেটা? এটা আমার ব্যবসা, তাই এবার আমি আর আপনাকে কোনোভাবেই ছাড় দেবো না। এই বলে দীপার ওপর প্রচণ্ড রেগে যায়। সাক্ষ্য স্যার বেরিয়ে যায়। দীপা 5 মিনিটের মধ্যে নিজের তল্পি তল্পা গুছিয়ে আপনি বেরিয়ে যাবেন, আর যেন কোনো কথা বলতে না হয়। কোথায় যাবেন, কী করবেন, সেটা আপনার ব্যাপার। আমার দিকটা যদি কেউ না ভাবে, তাহলে আমি কেন কারো দিক ভাবতে যাব? এতটা প্রয়োজন তো আমার পড়েনি। আগে নিজের দিকটা বুঝতে হবে, নিজের স্বার্থটা বজায় রাখতে হবে, তারপরে চলে যায়। দীপা ভাবে, এবার আমি কোথায় যাব? তবে আমাকে তো বেরিয়ে যেতে হবে, এখানে আমি থাকতে পারবো না। সোনাকে দেখার জন্য ডাক্তার চলে এসেছে। সে ইঞ্জেকশন দিয়েছে, বলল সোনা এখন ঘুমোবে অনেকক্ষণ, তারপরে ওর ঘোর কাটবে। এরকম হওয়ার কারণটা কি? ও কোনোভাবে এমন কিছু দেখেছে বা জেনেছে যেটা ওর জন্য ভালো নয়, তাই ও এক্সাইটেড হয়ে গেছে আর এরকম করে জ্ঞান হারিয়েছে। ওকে কিন্তু অনেক কেয়ারফুলি আপনাকে রাখতে হবে ডাক্তার সেনগুপ্ত। কী যে বলছেন না ম্যাডাম, ওর কারণেই আমি কলকাতা শহর ছেড়ে এখানে চলে এসেছি। নিজের পরিবার, নিজের সংসার সব কিছু ত্যাগ করেছি শুধু ওর কারণে। আপনি বলছেন আমি ওকে কেয়ারফুলি রাখি না? এখন আরও বেশি কেয়ারফুলি হতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। সূর্য বলে, ঠিক আছে। ডাক্তার চলে যায়। সোনার মাথায় হাত বুলিয়ে চলে যাওয়ার সময় চারু বলে, কী এমন হয়েছে আমাকে বলবে, যার কারণে এতটা বেশি ও মন খারাপ করে ফেলেছে? কার কাছ থেকে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে? কি রয়েছে ওর অতীতে? কাদেরকে ছেড়ে তোমরা চলে এসেছো? আমাকে গল্পটা শোনাও না সূর্য। অনেক দিন আমি জানতে চেয়েছি। ঠিক আছে, বাইরে এসো, ও ঘুমা, তারপরে তোমাকে আমি না হয় গল্প শোনাচ্ছি। নিচে গিয়ে সূর্য যে জিনিসপত্রগুলো ছোড়াছুড়ি করেছে বলেই সেগুলো গোছাতে শুরু করে। চারু বলে, থাক না, আমি সেগুলো গুছিয়ে দেবো না, তার কোনো প্রয়োজন নেই। আমি তো গোছাচ্ছি। তুমি বলো তো, বাড়িতে কে কে এসেছিলো? কে আবার? সোনার বন্ধু বান্ধবী, আর ওই রান্না করার জন্য এসজি এসেছিল। ও আবার কে? ওকে আমার দেখার ইচ্ছে করছে, কারণ যাকে দেখার কারণেই সোনা এতটা রিয়াক্ট করলো। ওর মধ্যে কী এমন আছে যার কারণে সোনা ওকে দেখলেই এরকম করে ভুল বুঝছে? ঠিক আছে, তোমাকে তাহলে আমি গল্পটা শোনাই। একদিন আমার জীবনে একটা রাজকন্যা এসেছিল, আমি তার রাজা ছিলাম। দুজনের প্রথম দেখাই ভালোবাসা হয়ে যায়। আমি বলেছিলাম, দীপা আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। এরপরে আমি সবসময় মানুষের গুণটাকে প্রাধান্য দেই, রূপটাকে নয়। তাই উনি কিন্তু দেখতে একদম গায়ের রং আমার সোনা মায়ের মতো, বেশি ফর্সা নয়। আমাদের দুজনের ভালোবাসা হয়, বিয়ে হয়, সম্পর্ক খুব ভালোই চলছিল। হঠাৎ করে আমার তরফ থেকে এমন একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, যার কারণে দীপার গর্ভের সন্তানকে আমি অস্বীকার করেছিলাম। এরপরে দীপা সন্তান জন্ম দেয়, যমজ সোনা এবং রূপাকে। সোনা মানুষ হয় আমার কাছে, আর রূপা মানুষ হয় ওর মায়ের কাছে। এভাবেই আমাদের সংসারটা আবার আস্তে আস্তে জোড়া লেগে গিয়েছিল। আবারও আমাদের বিয়ে হয়। আমরা নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছিলাম। সোনারূপা বড় হয়েছে, তাদের মা বাবার বিয়েও দেখেছে। কিন্তু আমরা একটা মন্দিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে বন্যার স্রোত এসে যায়, যার কারণে আমরা সেখান থেকে 4 জনই সেখানে আটকে যাই।
আর সেই সময় দীপা নিজেকে বিসর্জন দিয়ে চলে যায় স্রোতের ঢেউয়ে, নিজেকে বিলিয়ে দেয়। এদিকে রূপা মাও আমার হাত ছেড়ে চলে যায়। আমি হাতটাও ঠিক করে ধরে রাখতে পারিনি। রূপা মায়ের আজকে এত বড় ক্ষতি হওয়ার কারণ আমি নিজেই। এই সব কিছু আমি খুব ভালো বুঝতে পারছি, যার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। সেই সব জন্যই আমি রূপা আমাকে নিজের জীবনে ধরে রাখতে পারিনি। সবাই বলে যে কেমন বাবা, নিজের সন্তানকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করো অনেক চেষ্টা করেছি, পারিনি। আজকের জন্য এতটুকুই গল্প থাক চারু। তোমাকে আরেকদিন শোনাবো যে সোনা মায়ের অলি হয়ে ওঠার গল্প। সেখানে ওর মাকে কেন এত ঘৃণা করে। ওর মা ওকে অনেক ভালোবাসে, কিন্তু তারপরেও অলি মায়ের মনটা অনেক নরম। আরও ছোটো থেকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে নিজেকে অন্যরকম একজন মানুষ হিসেবে নিজেকে পরিচালনা করছি। ওর তখনই সূর্যের মনে পড়ে। সোনা রাত্রিবেলা নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে গিয়েছিল। সূর্য দেখেছে বলে গাড়ির কাছ থেকে তাকে বাঁচিয়ে এনেছে। সোনা বলেছিল, বাবা তুমি আমাকে বাঁচাও, পাকা মেয়ের মতো আমার হাত ছেড়ে দিও না, আমাকে হারিয়ে যেতে দিও না, আমাকে এমন কোনোখানে নিয়ে চলো যেখানে মা কোথাও আমাদের নাগাল পাবে না। আর সূর্য নিজের সোনাকে রক্ষা করতে এই কাজটাই করেছিল। বহু বছর আগের একটা ভুল সিদ্ধান্ত আজকে সূর্যের জীবনটা তছনছ করে দিয়েছে। তাই সূর্য কান্নাকাটি করে। আর চারু বলে, জানো তো, যেদিন তোমরা এই মুম্বাই শহরে আসলে একই ফ্লাইটে আমরা এসেছি। আমার পাশের সিটটাই ছিল সোনা মায়ের, আর তুমি আমার পেছনের সিটে। সোনা সারাটা রাস্তা আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল, আমাকে জড়িয়েছিল। এই দৃশ্য আমি ভুলতে পারি না। আমার মাকে এসে যখন বললাম, মা বলে প্রত্যেকটা মেয়ের ভিতরেই মা সত্তা রয়েছে। তারা যে সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, এটা ওদের অনেক বড় একটা গুণ, আর যেটা মা না হয়েও উপলব্ধি করা যায়। এখন আমি সেটা বুঝতে পারছি। সোনামাকে ছোট্ট থেকে আমি সেই বড় করলাম, আমার কাছেই তো বেশি সময় কাটালো। ও সব সময় বলে, চারু তুমি আমার মা, তুমি আমাকে খুব ভালোবাসো। আর আমিও ওকে বুকে আগলে রাখলাম। এরকম করতে করতে আমি কবে যে সোনার মা হয়ে উঠলাম আমি নিজেও জানি না। সূর্য তুমি পারবে না আমাকে সামলে রাখতে? তখনই সূর্যর মনে পড়ে যে দীপা হাত ছেড়ে চলে গিয়েছিল। এমনকি রূপা মায়ের হাতটাও কখনো ধরে রাখতে পারেনি সূর্য। তাই সে চিৎকার চেঁচামেচি করে, ভাঙচুর করে, পাগলের মতো করতে শুরু করে, আর বলে, না আমি কাউকে কখনো ধরে রাখতে পারিনি, আর এখনও পারবো না। আর সেজন্যই আমি তোমাকে ভালো রাখতে পারবো না, তোমার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না চারু। দেখো সূর্য, আমি তো সোনার মা হয়ে উঠেছি। তুমি বাবা হিসেবে যে কতটা ভালো সেটা আমি খুব ভালো করে জানি, কেউ না বললেও। তুমি আমাকে আগলে রাখবে এবং আমি সোনাকে আগলাবো। আমাদের সংসারটা খুব ভালো হবে না? না চারু, এগুলো কথা বলবে না, কারণ আমি এখনও দীপাকে খুব ভালোবাসি। ওই আমার জীবনের একমাত্র ভালোবাসা। ওর জায়গা আমি কাউকে কখনো দিতে পারবো না। চারুর খুব কষ্ট হয় এই কথাগুলো শুনে। কি বলবে বুঝে উঠতে পারে না। সূর্য নিজে মেঝেতে পড়ে কান্নাকাটি করে আর বলে, আমার কেউ নেই। আমি না পারলাম নিজের সংসারটা ঠিক করে করতে, না পারলাম নিজের সন্তানদের ভালো বাবা হয়ে উঠতে। তবে আমার মেয়েরা যেখানেই থাক সে যেন ভালো থাকে। জানো তো, সবাই বলে যে রূপা মা আর বেঁচে নেই, কিন্তু আমি জানি রূপা বেঁচে আছে। কোথাও না কোথাও কোনো একদিন আমার সামনে এসে ঠিক দাঁড়াবে, পরিচয়ও হবে। আর দীপাও তো আমার জীবনে নেই, ওকে আমি অনেক খুঁজেছি, কোথায় গেছে আমি জানি না। তবে দীপা বেঁচে আছে, এটা আমি নিশ্চিত। এদিকে দীপা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে। ভাবছে রাত্রিবেলাটা আমি কোথায় যাব, কি করব জানি না। তবে আমাকে আজকে এই গার্ডেনেই শুয়ে পড়তে হবে। কোথাও যাওয়ার আমার জায়গা নেই। তাই নিজের লাগেজটা রেখে মাথার কাছে শুয়ে পড়ে ব্রেঞ্চে। কিন্তু হঠাৎ তার মা ফোন করে বসে। রত্নাদেবীর ফোন পেয়ে দীপা ভাবে, না এখন ফোন রিসিভ করলে মা হয়তো টের পেয়ে যাবে যে আমি কষ্টে আছি। ফোন রিসিভ করব না। আবারও ফোন দিচ্ছি। বলে, ফোন না ধরলে তো মা অনেক চিন্তা করবে, তাই ফোনটা ধরে কথা বলাই ভালো। ফোনটা রিসিভ করে। কি ব্যাপার দীপা, আমি ফোন না করলে তুই একবারও ফোন করতে পারিস না? মা আমি খুব ব্যস্ত থাকি অফিসের কাজেই, আমি যে ফোন করব করব করেও ফোন করে উঠতে পারি না। দীপা এগুলো বললে কি হবে? তোর মা বাবা তোর পথ চেয়ে বসে আছে। দেখ, তুই ভালো থাকলে মা তবেই আমরা ভালো থাকবো, সেটা নিশ্চয়ই তুই জানিস। তাই বলছি, এমন কোনো কিছু লুকোস না যাতে আমরা কষ্ট পাই। মা সত্যি বলছি, এখানে কাজের প্রেশার প্রচুর, আর আমি ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমোবো। সকাল সকাল আমাকে উঠতে হয় তো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা। সকালে উঠে দেখতে পারবে একটা নতুন সকাল তোর জন্য অপেক্ষা করছে, আর সেই সকালের সব কিছুই হয়তো ভালো হবে। তুই মিলিয়ে নিস, তোর বাবা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না। আমরা কবে যাব সেটা নিয়েই ভাবনা চিন্তা করছিলাম আর কি। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য দীপার খোঁজে রেস্টুরেন্টে আসলেই দীপাকে চাকরি ছাড়িয়ে তাড়িয়ে দিল। দীপা যেমন সূর্যের একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এত বড় লোকের বউ, এত ভালো ডাক্তার সূর্য, অথচ দীপার কিচ্ছু নেই, সে নিঃস্ব। নানাভাবে সে চেষ্টা করে যাচ্ছে কি করে নিজের জীবন পরিচালনা করবে, কীভাবেই বা সে ভালো থাকবে। আর সেটা করতে গিয়ে সাক্ষ্য স্যারের রেস্টুরেন্ট থেকে তাকে বেরিয়ে যেতে হলো। কোনোভাবেই দীপা
ওই রেস্টুরেন্টে আর ফিরে যেতে পারবে না। সাক্ষ্য স্যার যাকে বের করে দেয় কখনো আর তাকে গ্রহণ করে নেয় না। আর দীপা ভাবছে যে নতুন জায়গা তার শ্যুট করছে না, কিন্তু তারপরে এখানে থেকেই তাকে লড়াই করতে হবে। কিভাবে যে সে নিজের চাকরি ফিরে পাবে, আর কিভাবেই সে নিজের পরিবার, বাড়ির লোকজন সবাইকে বোঝাবে যে আসলে দীপা ভালো নেই। সেটা যদি বলে তাহলে সবাই খুব চিন্তা করবে, তাই দীপা কাউকে কিচ্ছু বলছে না। এদিকে সূর্য চারুকে অনেক গল্প শুনিয়েছে, কিন্তু সোনামায়ের অলি হয়ে ওঠার গল্পটা পরে শোনাবে। আর সোনামা আজকে দীপাকে দেখেই যে এরকম রিয়াক্ট করেছে সেটা সূর্য বুঝতে পারছে। তাই এবার এসজিকে খোঁজার সে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন, কী কারণে তাকে দেখে এই সমস্ত রিয়াকশন শোনার হলো সেটা সে জানবে। সেগুলো করতে গিয়ে দীপার খোঁজ আদৌ কি পাবে, জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।